নমস্কার, আমি সোহাগ স্মৃতি। অনু অডিও ফিল্মসের নিবেদনে দেবোত্তম দের কলমে গ্রাম বাংলার আরেকটি হাড়হিম করা ভূতের গল্প রাতকানা। গল্প পাঠ ও প্রধান সূত্রধার প্রীতম ঘোষ। অন্যান্য চরিত্রে প্রিয়াংশু, প্রীতম এবং আত্রেয়ী। পোস্টার ডিজাইন অয়ন, স্ক্রিপ্ট এবং অনির্বাণ। আবহ অপূর্ব। সমস্ত পরিচালনায় অনু অডিও ফিল্মস। শুরু হচ্ছে আজকে হাড়হিম করা ভূতের গল্প রাতকানা। অন্ধকার চরের মধ্যে দিয়ে ছেলেটা প্রায় এক প্রকার দৌড়তে দৌড়তে চোরাবালির মধ্যে কিছু একটা নিয়ে প্রচণ্ড জোরে হুমড়ি খেয়ে পড়ে গেল। খানিকটা দূর থেকে ভেসে আসছে বারবার সম্মিলিত কয়েকজনের চেঁচামেচির আওয়াজ। নদীর বাঁধের ওপর দিয়ে হেঁটে টর্চের আলো নিয়ে তাঁরাও এসে পড়েছে প্রায় চরের মধ্যে। তিস্তা নদীতে এই সময় শীতকালে বরাবরই কম জল থাকে, তবে যেটুকু আছে তাতে প্রায় পায়ের গোড়ালির খানিকটা অবধি অনায়াসে ডুবে যায়। বালুর মধ্যে সাইকেল ঘাড়ে নিয়ে আর কতক্ষণ যে সে একভাবে দৌড়তে পারবে সে জানে না, কিন্তু ধরা পড়লে লোকেরা মারতে মারতে বোধহয় এখানেই মেরে ফেলবে তাকে। টানা 3 দিন ধরে বিজনগঞ্জের লোকেরা সবাই ফুঁসছে। প্রতিদিনই প্রায় বিজনগঞ্জের বাজার থেকে একটা করে সাইকেল চুরি হয়ে যাচ্ছে। তাই আজকে সকালে একটু আগে থেকেই সজাগ ছিল বটে। নেহাত শীতের এই কুয়াশার জন্য এখন সে খানিকটা রক্ষা পেয়েছে। নদীর বুক দিয়ে একটা শিরশিরে হাওয়া বয়ে চলেছে। সেই বাতাস যেন বারবার গায়ে এসে ছুরির মতন লাগে। চরটা কোনো রকমে এই সাইকেলটা কাঁধে নিয়ে পার করলেই আর কোনো চিন্তা নেই। ওপাশের বড় রাস্তা দিয়ে কেউ এলে গেলেও আর তার নাগাল পাওয়া যাবে না। আজ এই নিয়ে 4টে সাইকেল বিজনগঞ্জের বাজার থেকে চুরি করল রাজু। আগের 3টে বস্তির ঘরে এক কোণে সারি সারিভাবে সাজানো রয়েছে। এটা আজকে নিয়ে যাবার পর কাল সকাল সকাল এই সাইকেলগুলোকে সে বেচে দেবে ভালো দাম দর দেখে। বেশ খানিকটা দূরে আরও হেঁটে সাইকেলটার গায়ে খানিকটা ঝুঁকে হাঁপাতে হাঁপাতে রাজু বলল, আর দৌড়তে পারছি না। এই চরের বালির মধ্যে দিয়ে আর যে কতটা পথ যেতে হবে সেও বুঝতে পারছি না। এই পথ দিয়েই তো বড় রাস্তা, আর কোথাও আলো নেই। তো যাই হোক, ওরা আমার পেছনে আর নাগাল টাগাল পাবে না। ওই তো আর কোনো আওয়াজটাও শোনাও যায় না। উফ, আসার সময় তো এই রাস্তা দিয়েই এসেছিলাম, এখন এত বড় লাগছে কেন কে জানে। চারিদিকে একবার ভালোভাবে তাকিয়ে রাজু আবারও বলল, আর নাগাল পাবে না, পাবে না, পাবে না। সাইকেল নিয়ে এইবার ধীর পায়েই হাঁটতে থাকে রাজু। হঠাৎ তার সামনে অন্ধকার থেকে কে জানি এগিয়ে এসে বলল, এই হাট হাট হাট। লোকটা বারবার এই হেট হেট করতে করতে বোধহয় কোনো কিছু একটাকে মারছে বারবার। তার কাছাকাছি আওয়াজটা আসতেই বোঝা গেল সেটা একটা বৃদ্ধের গলার স্বর। রাজু বলল, এই যে কোথায় যাচ্ছ, আর কাকেই বা ওভাবে হেট হেট করে মারছো? লোকটার মুখ অন্ধকারে বোঝা যায় না, তবে সে রাজুর দিকে থেমে ঘুরে দাঁড়িয়ে বলল, এই তো বাড়ির পথে যাচ্ছি, আর মারছি আমার পোষা মোষটাকে। খুব ঢিলামি করছে কিনা চলতে, কিন্তু আসলে আমি রাতে চোখে একেবারে দেখতে পাই না, তাই পথ হারিয়েছি। কোন দিকে যে যাব তা কিছুই বুঝতে পারছি না। বিজনগড়ের রাস্তাটা যে কোন দিকে
সেই বিকেলে দুটো মোষ খুঁজতে এসে দেখি একটা দড়ি ছিঁড়ে আমায় দেখে এগিয়ে এসেছিল, আর একটা মোষ যে কোথায় কোথাও খুঁজে পাচ্ছি না। আর ওকে চরে খুঁজতে এসেই আজ আমার এমন রাত হয়ে গেল। যদি চোখ থাকতো তাহলে আজ বাড়ি ফিরে যেতাম, কাল না হয় আবার খুঁজতাম। তুমি যদি আমাকে একটু গ্রামের পথ দেখিয়ে দিতে খুব ভালো হতো বাবা। তা তুমি কোথায় যাচ্ছ? রাজু বলল, ওই মোষ কি আর পাবে দাদু? নির্ঘাত কেউ না কেউ নিয়ে গেছে। আর আপনি এই রাস্তা দিয়েই এগোন, আপনি ঠিক রাস্তা দিয়েই যাচ্ছেন, সোজা গেলে গ্রামে ঢোকার রাস্তা পেয়ে যাবে। আমি তো বাড়ি যাচ্ছি এ পথ দিয়ে। লোকটা ধন্যবাদ বলে চলেই যাচ্ছিল, ঠিক এমন সময় হঠাৎ লোকটা রাজুর দিকে তাকিয়ে একবার বলল, বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার চোখ দুটো ভারী সুন্দর, আমায় দেবে গো বাবা, আমায় দেবে? রাজু লোকটার কথা শুনে হেসে উঠে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এক প্রকার লোকটার বলা শেষের কথাটাকে এড়িয়ে গিয়ে আবারও হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিল রাজু। লোকটা বোধহয় বদ্ধ পাগল লোক একটা। লোকটা তো নিজেই বলল সে রাতে চোখে ভালো দেখতে পায় না, তাহলে সে আবার তাকে কি করে বলল যে তার চোখ দুটো সুন্দর? একটু এগোতেই হঠাৎ একটা মোষের ডাক শুনতে পেল রাজু। সেটা শুনে পেছনে তাকিয়ে সে লোকটাকে পেছন ঘুরে চেঁচিয়ে বলল, ও দাদু, তোমার আর একটা মোষ যেখানে। কোনো উত্তর পাওয়া গেল না। রাজুর কথাগুলো শুধু যেন একবার তার দিকেই ফিরে এলো। সে সামনে মোষটাকে দেখে ভাবল যদি মোষটাকে বেচে দিতে পারে হাটে, তাহলে আরও কিছু টাকা আসে। আর সাইকেল তো সে এর আগেও 3টে ঘরে চুরি করে রাখাই আছে। আর আজকের চোরাই সাইকেলটা তো বয়স্কদের খানিকটা জং ধরা, কত আর দাম পাওয়া যাবে বাজারে? তবে ওই বুড়োর হারিয়ে যাওয়া মোষ, আর তাছাড়া বুড়ো তো রাতে দেখতেও পায় না, সে কঞ্চুল হয়ে গেছে। যাক, রাজু চরের মধ্যে সাইকেলটাকে স্ট্যান্ড করে অন্ধকারে মোষটাকে আবছা দেখে একবার মাথায় হাত বোলাতেই মোষটা আবার একবার টেকে উঠল। মোষটার মাথা থেকে হাতটা গলার কাছে হাত বোলাতেই মোষটার গলার মধ্যে বাঁধা একটা দড়ি দেখতে পেলে রাজু সেই দড়িটা আরও খানিকটা ধরতেই দড়িটার সামনের দিকটা ধরে রাজু বলল, এই তো দড়িটা পেয়েছি, এবারেই এই মোষটা আমি নিয়ে যাব। এই মোষ আমার, শুধু আমার এখন। এই বলে মোষটার গলার দড়িটা ধরে একটা টান মেরে রাজু এবার একবার হেসে বলল, হ্যাঁ, ভগবান বোধহয় আমাকে একটু বেশি দিয়েছে, না হলে কিনা সাইকেল চুরি করতে গিয়ে এত বড় একটা জিনিস হাতে পাই। না 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 না, লোকটাকে তো ডাকলাম, সে এলে অবশ্যই দিয়ে দিতাম, কিন্তু সে তো এলো না। আর তাই মোষ আমার। দাদু গো, আর একটু চলে খুঁজতে পারতে, এরপর আর খুঁজে পাবে না, এলেও তোমার কোনো লাভ হবে না। আর মোষটা তো দেখি ভারী শান্ত। মোষটাকে নিয়ে হাঁটছিল রাজু। এমন সময় হঠাৎ তার পা যেন চরের বাড়িতে থাকা কিছুতে আটকে গেল। বালুর মধ্যে সে পা টেনে তুলতে যেতেই সে দেখল তার পাটা কিছুর মধ্যে আটকে গিয়েছে। বারবার টেনেও যখন সেটা সে তুলতে পারল না, তখন হাতে ধরা মোষটার দড়িটা ছেড়ে দিয়ে বালির মধ্যে বসে সেই বালি সরাতে সে দেখল একটা ছেঁড়া দড়ির টুকরোর মতন কিছু। হাত থেকে সেটা ফেলে হঠাৎ পাশ ফিরে তাকাতে সে দেখতে পেল মোষটা প্রচণ্ড জোরে দৌড়তে দৌড়তে অন্ধকারের সামনের দিকে চলে গেল। রাজু সেটা দেখে বলল, ইস, মোষটা আমার হাতটা ফসকে চলে গেল। না না না, এত সহজে তো আমি তা হতে দেবো না। ওটাকে আমি আমার সাথে নিয়েই যাব, কিন্তু ও পাশে কি করে যাবো যদি কেউ ধরে ফেলে? আর পুলিশকে খবর দিলে মোষ গেছে, যাক, বেশি লোক ভালো না, আমি বরং সাইকেলটা নিয়েই যাই। পেছন ঘুরে তার চরে রেখে যাওয়া চোরাই সাইকেলটার কাছে ফিরে যাচ্ছিল রাজু। হঠাৎ সামনে থেকে সেই বয়স্ক লোকটার গলার আওয়াজ শুনতে পেল সে।
আর সেই সাথে মোষটারও ডাকার আওয়াজ। লোকটা অন্ধকারে মোষটাকে বলছে, আর কষ্ট নেই, আমি তোকে নিতে চলে এসেছি। এই দেখ, চল চল আমার সাথে। হ্যাঁ বাবা, চল আমার সাথে। তুমি এখনো বাড়ি যাওনি দাদু? না গো বাবা, তুমি দেখিয়েছিলে বটে রাস্তা, কিন্তু মোষটাকে না নিয়ে যেতে ইচ্ছে করছিল না, তাই আবার ফিরে এলাম। এখন অবশ্য মোষটাকে পেয়ে গেছি বটে, ওই তো সামনে। আমি এদিক দিয়ে নিয়ে এগোচ্ছিল একটু আগে, তখন দেখি আমার সামনে এসে আমার হারিয়ে যাওয়া মোষটা ডেকে উঠল। আসলে মোষেদের ঘ্রাণ শক্তি খুব প্রবল, তাইও ঠিক অন্ধকারেও আমায় খুঁজে নিয়েছে। কিন্তু কি? ওই যে বললাম, আমার চোখ নেই, তাই রাস্তা হারিয়ে ফেলেছি। তাই তো তোমাকে বললাম তোমার চোখ দুটো আমাকে দিয়ে দিতে। রাজু আর মাথার রাগ ধরে রাখতে পারল না। একে বুড়োটার ওই কথা শুনে বুড়োটাকে বলল, খেপেছো নাকি দাদু? কি সব উল্টো পাল্টা বলছো? যাও এখন বাড়ি যাও, যত সব ফালতু কথা। সাইকেলটা নিয়ে আবারও সামনে হাঁটতে যাচ্ছিল রাজু। ঠিক এমন সময় হঠাৎ পেছন থেকে লোকটা অদ্ভুতভাবে তার সামনে এসে একটা তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে। রাজু হতভম্বের মতন কিছু একটা বলতেই যাচ্ছিল, হঠাৎ বালির মধ্যে কে যেন তার পা দুটো আটকে ধরেছে। সাইকেলটা ছেড়ে সে এবারেও আগের বারের মতন বালির ভেতর থেকে পা টেনে তোলবার চেষ্টা করে, কিন্তু পারল না। হঠাৎ সামনের অন্ধকার থেকে ধীরে ধীরে একটা ঠান্ডা হাত ক্রমশ এগিয়ে এলো তার মুখের সামনে। রাজু একবার হতভম্বের মতন বলল, তুমি আমার মুখের দিকে হাত বাড়াচ্ছ কিসের জন্যে? কি চাও তুমি? তুমি বলে চোখে দেখতে পাও না? তাহলে আমার সামনে এসে দাঁড়ালেটা কিভাবে? লোকটা ফ্যাস ফেসে গলায় বলল, ঠিক বলেছিস, তাই তো নিতে এসেছি তোর দুটো চোখ। চোখ দুটো আমার চাই, দে তোর চোখ দুটো আমায় দিয়ে দে। রাজু হতভম্বের মতন বলল আবারও, না, তাহলে এসব তোমার কারসাজি বুড়ো। একবারে পটা ছাড়াই, তারপর আর পুরো কথাটা শেষ করতে পারল না রাজু। লোকটা তার হাতটা এগিয়ে রাজুর চোখের দিকে নিয়ে থাবল বসিয়ে দিল। তারপর উপড়ে নিল তার একটা চোখের মণি। প্রচণ্ড জোরে যন্ত্রণায় চিৎকার করে উঠল রাজু। তারপর লোকটা অনুরূপভাবে রাজুর আর একটা চোখও হাত বাড়িয়ে চোখটা তুলে নিল। যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে বসে পড়ল রাজু। তার চোখের জায়গাটা দিয়ে অনবরত রক্ত পড়ছে, সেটা সে কোনোভাবে আটকাবার চেষ্টা করে চলেছে বারবার। একবার সে একটা আর্ত চিৎকার করে বলল, আমার দু চোখ ফিরিয়ে দাও, আমার চোখ দুটো তুমি তুলে দিলে কেন? লোকটা আবারও ফ্যাস ফেসে গলায় বলল, দেব না আমি তোর চোখ। এ চোখ এখন শুধু আমার, আমিও দেখতে পাবো। এখন আমিও বাড়ি ফিরবো। চরের বালিতে যন্ত্রণায় ছটফট করতে করতে সেইখানে লুটিয়ে পড়ল রাজু। নদীর বুকে হঠাৎ দমকা বাতাস উঠে যেন তার গায়ের ওপর দিয়ে চরের খানিকটা বালি ঢেলে দিল। আর সেই লোকটা একটা তাচ্ছিল্যের হাসি হেসে এক হাতে দুটো মোষের দড়ি ধরে আবারও হেট হেট শব্দ করে মোষ দুটোকে মারতে মারতে সামনে নিয়ে যাচ্ছিল। এমন সময় পথে সে থেমে তার মুখ ঢাকা চাদরের এক প্রান্তে মুঠি করে ধরা অংশটা থেকে দুটো চোখ বের করে তার চাদরে ঢাকা মুখ সরিয়ে মণিবিহীন গাঢ় কোঠরে বসিয়ে আবারও সে হাঁটতে শুরু করলো মোষ দুটোকে নিয়ে। হঠাৎ দুটো মোষ একসঙ্গে ডেকে উঠল। তখনই লোকটা বলল, দেখ তো আমার নতুন চোখ দুটো কেমন হয়েছে। এই বলে সে কেমন যেন কুয়াশাচ্ছন্ন আঁধার পথ দিয়ে গিয়ে মিলিয়ে গেল। পরের দিন সকালে তিস্তা নদীর চরের মধ্যে দিয়ে বেশ কয়েকজন মানুষ দূর থেকে বেশ অনেকক্ষণ ধরে একটা সাইকেলকে একভাবে চরের মধ্যে দেখে
সেদিকে এগিয়ে আসতেই একটা চোখবিহীন লোক, খুব অদ্ভুতভাবে লোকটা শূন্যেছে তাকিয়ে রয়েছে একভাবে, কিন্তু সারা শরীরে তার আর কোনো আঘাতের দাগ নেই। বেলা বাড়লে থানা থেকে বড়বাবু আসতেই মৃতদেহটা স্ট্রেচারে তুলে চরের থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই সাইকেলটাও বাজেয়াপ্ত করে নিয়ে যায় থানায়। কিন্তু জমায়েত করা লোকজনের চোখে মুখে সেটা দেখে কেমন একটা যেন চেনা আতঙ্কের ছাপ দেখে মনে হয়। মৃতদেহটার দু চোখ যেন শুধু উপ্রনো। দুদিন সেই মৃতদেহটার কোনো পরিবারের লোক খোঁজও করতে আসেনি, আর মৃতদেহটা অতিরিক্ত পচে যাওয়ায় কোনো ডোম আর সেই মৃতদেহটাকে পোড়াতেও চাইল না। তবে বড়বাবু দুজন ডোমকে অতিরিক্ত টাকার লোভ দেখালে তারা মরাটাকে পোড়াবার জন্য রাজি হল। গ্রামের শ্মশানে, বিজনগঞ্জের একবারে শেষ প্রান্তে গ্রামের শ্মশান। নদী বাঁধের ওপর দিয়ে মরাটাকে প্লাস্টিকে বেঁধে চ্যাংদোলা করে অন্ধকারে নিয়ে যেতেই হঠাৎ প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। পেছনের লোকটা হঠাৎ থেমে দাঁড়াতেই সামনের লোকটা পেছন ঘুরে তাকায়। কি রে বিধু, থামলি কেন? কেমন শীতের দিনে বাতাস বইতে দেখছিস? এক্ষুনি বৃষ্টি নামবে এই অসময়ের শীতে, আর এর সাথে নদীর হাওয়া। আরে বিছানায় পড়ে যাবো, নে পা চালা। হ্যাঁ সে তো বুঝলাম অনিল দাদা, কিন্তু গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশান, আর অনেকখানি দূরও বটে। দেখছো না কেমন বাতাস বইছে? আর কিছু বলতে পারে না বিধু। আকাশ কাঁপিয়ে প্রচণ্ড জোরে একটা বাজ দূরে কোথাও জানে পড়ল, আর সেই শব্দের সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বিধু চেঁচিয়ে বলল, আর তো যাওয়া যায় না দেখি অনিল দাদা, যা বিদ্যুৎ চমকাচ্ছে, আর এ বৃষ্টি তো বোধহয় আর থামবার নয়। তা বললে কি করে হয় রে? বড়বাবু তো এর জন্য টাকা দিয়েছেন, মনে নেই? এই যে পৌষ মাসের বৃষ্টি, ভিজলে একেবারে জ্বরে পড়বো। বৃষ্টি কমুক, তারপরই না হয় বাকিপত্র এগোবো। এখন চল ওই পাশের গাছটার নিচে গিয়ে দাঁড়াই, না হলে আর উঠে দাঁড়াতে হবে না, সেই শক্তিটুকু আর পাবো না। প্রায় কিছুক্ষণ পর গাছের নিচে একভাবে দাঁড়িয়ে থাকার পরেও যখন বৃষ্টি কমল না, তখন অনিল বলল, এগোবো? এই বৃষ্টি কি আদৌ কমবে? আর তাছাড়া ওই গাছতলায় আমরা যে আর কতক্ষণ সুরক্ষিত আছি তাও তো বুঝতে পারছি না। একটা কাজ করলে হয় না অনিলদা, এই মরাটাকে জলে ফেলে চলে যায়, আর রাতে এমনিতেও নদীতে জল বাড়বে, কোথায় ভেসে যাবে। বড়বাবু জানতে পারলে? আরে কেউ কিচ্ছু জানবে না, এ তো শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। চলো চলো, আর দেরি করো না। বৃষ্টির মধ্যে বাঁধ থেকে কালো ত্রিপলে ঢাকা মৃতদেহটাকে চরে ছুঁড়ে দিল বিধু আর অনিল। তারপর ওরা প্রায় এক প্রকার দৌড়েই সেখান থেকে চলে গেল। বৃষ্টি হলো বটে, তবে কিছুক্ষণের মধ্যেই সেটা থেমে গেল। সেই কালো প্লাস্টিকে মোড়া লাশটা কেমন প্লাস্টিকের মধ্যেই নড়ে চড়ে আধাভাবে উঠে বসল। মুহূর্তেই হঠাৎ আকাশ কাঁপিয়ে একটা গুরুগম্ভীর মেঘের গর্জনের সাথে একটা বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট বোঝা গেল সে মৃতদেহটা তার চোখবিহীন কোঠরে একভাবে চেয়েছিল বিজনগঞ্জের দিকে। রাতে শ্যামল ঘরের মধ্যে ঘুমোচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ করে ঘরের মধ্যে কিছু একটা জোরে পড়বার শব্দ শুনতেই বিছানার মধ্যে চমকে উঠে বসল সে। ঝড় বৃষ্টির সময় যখন ঘরের আলো ফিরে এসেছে অনেক আগেই, সে ঘুমোচ্ছিল, তার জন্য নেভাই ছিল আলোটা। আর সেটা জ্বালাতেই শ্যামল দেখল তার সাইকেলটা পড়ে গিয়েছে, কিন্তু সেটা ঠিক কি করে পড়লো সেটা বুঝল না সে। বোধহয় ইঁদুর কিংবা চিকে টিকে হবে। সাইকেলটা ওঠানোর জন্য বিছানা থেকে নেমে সাইকেলটা সে তুলতে যেতেই সোজাসুজি তাঁর বিছানার নিচের অন্ধকার থেকে কিছু একটা নড়বার শব্দ সে শুনতে পেল। একটানা সেই আওয়াজটা হতেই বিছানার নিচের অন্ধকারে ঘরের টেবিলটা থেকে টর্চটা জ্বালিয়ে সেদিকে তাকাতেই কোনো একটা লোক শুয়ে আছে পেছন ঘরে। শ্যামল একবার চেঁচিয়ে বলল, এই কে তুমি? মুখ ঘোরাও, কখন এসেছো এখানে?
বৃষ্টির সময় যখন কারেন্ট গেছিল তখন বোধহয় লুকিয়ে ঢুকেছিলে, তাই না? টর্চের আলোয় মাথা নাড়ল সে। শ্যামল ভাবল কোথাকার কোন পাগল টাগল হবে, তবে কালকে বাজারে সাইকেলটা চুরির পর থেকে সব কিছু যেন কেমন একটা নজরে নজরে রাখে সে। হয়তো এই লোকটাও চুরির মতলবে ঢুকেছিল এখানে। আর তো সে কিছু বলছেও না। কি হলো, কে তুমি? আরে মুখ ঘোরাও। লোকটার কোনো উত্তর না পেয়ে বিছানার নিচে মুখ ঢুকিয়ে লোকটার ঘাড়ে শ্যামল হাত রেখে বলল, আরে মুখ ঘোরাও। আর আর তোমার শরীর এত ঠান্ডা কেন? মুখটা ঘোরাও দেখি। লোকটা এবার মুখ ঘোরালো। লোকটাকে সেই মুখ দেখে বিভৎসভাবে চেঁচিয়ে হাতের টর্চটা সেখানেই ফেলে খানিকটা দূরে ছিটকে গেল শ্যামল। হতভম্বের মতন সে শুধু এক দৃষ্টে তাকিয়ে থাকলো সেই লোকটার দিকে। ধীরে ধীরে অন্ধকার থেকে সে ক্রমশ সামনে বেরিয়ে আসতে লাগলো। মাটি ঘেঁষতে ঘেঁষতে বিছানার নিচ থেকে সে বাইরে বেরিয়ে এলো। লোকটার বিভৎস একটা মুখ, সারা মুখে বালি মাখা, আর তার চোখ দুটো কেউ যেন উপড়ে নিয়েছে। সেখানে শুধুই যেন গাঢ় অন্ধকার, তার শরীরে কোনো পোশাক নেই। শ্যামলের লোকটাকে দেখে আর চিনতে অসুবিধে হয় না। বাজারে কয়েকজনের মুখে শুনেছিল শ্যামল তিস্তার চরে নাকি একটা চোখবিহীন লোকের মৃতদেহ পাওয়া গিয়েছে, আর তার পাশেই তার হারিয়ে যাওয়া সাইকেলটাও পাওয়া গিয়েছে। লোকটাকে ওভাবে নৃশংসভাবে মারার মিথ্যে অপবাদের ভয় বিকেল নাগাদ গ্রামের কয়েকজন তাকে বুঝিয়ে সাইকেলটা নিয়ে আসার জন্য থানায় পাঠিয়েছিল। শ্যামল দরজা খুলে বাইরে বের হতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ সেই লোকটা তার পা টেনে তাকে মাটিতে ফেলে দিল। শ্যামল একবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি চাও তুমি? কি চাও? কি চাও তুমি? একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর সামনে থেকে বেড়ে উঠল, আমি রাজু। কাল আমি তোর সাইকেলটা চুরি করেছিলাম, কিন্তু তারপর আমার চোখ দুটো চুরি হয়ে গেল। তাই আমি আমার চোখ নিতে এসেছি। তোর চোখ দুটো আমাকে দিয়ে দে। তোর চোখ দুটো খুব সুন্দর। তোর সাইকেল তো তুই ফিরে পেয়েছিস, এবার তোর চোখ দুটো আমায় দে আমায়। না না, তা হয় না। না না না, তা হয় না। বাঁচাও, বাঁচাও, কে আছো গো? বাঁচাও আমাকে। ধীরে ধীরে রাজু ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে শ্যামলের চোখ দুটোর দিকে হাত বাড়িয়ে চোখ দুটোকে উপড়ে নিল। শ্যামলের উপড়ানো চোখের জায়গাটা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কাটা মাছের মতন ছটফট করতে করতে চোখের মধ্যে তার দুটো হাত চেপে ধরা, সেইখানে তার প্রাণবায়ু যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। আর সেই চোখ দুটোকে নিয়ে রাজু ধীরে ধীরে এগিয়ে গেল নদীর চরের মধ্যে। নদীর আলো ফুটতেই নির্জনগঞ্জ যেন 2 ঘন্টার মধ্যেই কেমন থমথমে হয়ে গেল। নিমেষের মধ্যে চরের মধ্যে সেই চোখবিহীন লোকটার পচা গলা মৃতদেহটার চোখের জায়গাটায় 2 চোখ, আর শ্যামল মিস্ত্রির ঘরের মধ্যে চোখবিহীনভাবে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। বেলা বাড়তেই 2 মৃতদেহ নদীর চরের খানিকটা দূরের শ্মশানে সৎকার করা হলো। এই তো বললাম একটা ঘটনা, আসল ঘটনা আছে মাস্টার মশাই। 5 বছর আগে। হঠাৎ অমিতের মোবাইলটা বেজে উঠতেই সে খানিকক্ষণ চা খেতে খেতে কথা বলে ফোনটা কেটে চা দোকানিকে দাম দেওয়ার সময় দোকানি তাকে আবারও বলল, এক ডাক্তারবাবু, ওই চোখচোরা চরে আমরা আর তেমন এই গ্রামের কেউই যাই না, তবে মাঝে মধ্যে ওখানে এমনটা নাকি ঘটে। আমরা সে সময় পঞ্চায়েতে লিখে জানিয়েছিলাম আমাদের সমস্যার কথা। যদিও স্কুল কিংবা যে কোনো দরকারে আমাদের ওই চরেই যেতে হতো, কিন্তু এখন নতুন রাস্তাটা করে দেওয়ার তেমন প্রয়োজন হয় না। আর যাও বা মাঝিরা নদী চরে যায়, বিকেলের মধ্যেই ফিরে আসে। চায়ের দোকানের লোকটা থামতেই প্রচণ্ড জোরে হেসে উঠলেন অমিত মাস্টারমশাই। সেটা দেখে লোকটা আবারও বলল, আপনি হাসছেন কেন মাস্টার মশাই? যা শুনেছি আর যা চোখে দেখেছি সব আপনাকে বলেছি। আজ প্রায় অনেক বছর তো হয়ে গেল সেসবের। এসব আজগুবি গল্প।
বাস্তবে ভূত বলে কিছুই হয় না, বুঝলে? চলি আমি। মাস্টার মশাই যাচ্ছেন যান, কিন্তু সন্ধ্যের পরে আর বেশিক্ষণ থাকবেন না, কারণ সেখানে আরও একজন। যেতে যেতে চায়ের দোকানের কথা শুনে পেছন ঘুরে আবারও হেসে বলল, আরো একটা ভূত আছে বুঝি? তাহলে ভূতের সঙ্গে সেখানেই আলাপ করে নেব। যত সব বাজে কথা। এই বলেই অমিত খানিকটা দূরে থাকা বাসটার দিকে এগিয়ে গেলেন। চায়ের দোকানের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ দেখা দিল, আর মুহূর্তের মধ্যে সে বিড়বিড় করে বলল, সেই চরে সবচেয়ে বড় বিপদের কথাই শুনলেন না মাস্টার মশাই? ঠাকুর করুক কোনো বিপদ যেন না হয়। দুগ্গা দুগ্গা। নবমালব্য উচ্চ বিদ্যালয় বেশ কিছু ভূগোল বিভাগের 12 জন শিক্ষার্থী ও তাঁদের বিভাগের শিক্ষক মিলে আজ ও আগামীকাল তিস্তা চরে জলবায়ু সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য এসেছে। খানিকক্ষণ আগে এসে বাসটা থামতেই ছাত্রছাত্রীদের টিফিন করিয়ে মাস্টারমশাই নিজেও চায়ের কাপে চুমুক দিয়ে বিজনগঞ্জের এলাকার সম্পর্কে কথা বলতে বলতে চা দোকানি যখন অমিতের গন্তব্যস্থলে জিজ্ঞাসা করল, দোকানি তাকে সেই তিস্তা নদীর চরের চেনা আতঙ্কের কথা বলতে শুরু করেন। ছাত্রছাত্রীরা তাকে অনেকক্ষণ ডাকাডাকি করতেই সেদিন তিনি এগিয়ে যান। আজকে চারিদিকে একটা মরমরে আবছা আলো। একটু পরপরই গায়ে ছুরির মতন বাতাস কাটে। ছাত্রছাত্রীরা ঘাড়ে ব্যাগ নিয়ে মাস্টার মশাইয়ের কথা মতন আর পরীক্ষা নিরীক্ষা করবার জিনিসপত্র নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে গেলেন চরের দিকে। নদীতে কোথাও কোথাও এখনো জল আছে, তবে সেই জল যেন সীমিত আর চারিপাশে ধুধু বালি। মাঝে মধ্যে হাওয়া বইলে সে বালি যেন কেমন উড়ে যায়। অমিত বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, এই যে ছেলেমেয়েরা, জায়গাটা কিন্তু অচেনা। হ্যাঁ, এই চরের বাইরে কিন্তু কেউ যাবে না। যাও, তাপমাত্রা কেমন নেমেছে, সর্বোচ্চই বা কত হয়, সবকিছু পরিমাপ করো। সাথে জল কতদিন অবধি নদীতে, আর এখান থেকে যতটা নদীটি দেখতে পাচ্ছ ততটার অবশ্যই ছবি আঁকবে। আর যদি এখান থেকে কোনো পাথর পাও সেগুলোও কালেক্ট করো। তাড়াতাড়ি করো, আমি আসছি একটু। অমিত চলে যেতেই সুমিত বলল, এই যে অমিত মাস্টার মশাই এক গাদা কাজ দিয়ে গেল। এই অমিত মাস্টার মশাই এক গাদা কাজ দিয়ে গেল। নে শুরু কর। তারপর আবার যদি আঁকো। আগেরবার প্র্যাকটিক্যালে 3টে ছবি কেটে দিয়েছিল, আর একটু তেরা বেঁকা হলে কি সমস্যা? 10-এ 5 তো দিতে পারতো। অর্কদীপ সেটা শুনে বলল, তোর ছবি আমি এঁকে দেবো। বুঝতে পেরেছি, তোর ছবি আঁকতে সমস্যা হচ্ছে। গুঞ্জা ওদের দুজনের কথা শুনে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই এঁকে দে। তারপর আমি স্যারকে বলে দেবো যে সুমিতের ছবিটা তুই এঁকে দিয়েছিলি অর্ক। সুমিত গুঞ্জার কথাটা শুনে রেগে খানিকটা ওদের থেকে দূরে সরে দাঁড়িয়ে সুমিতে চেঁচিয়ে বলল, ছবি টবি আমি নিজেই আঁকতে পারি, নেহাত। আর কথাটা শেষ করতে পারল না সুমিত। মাটিতে কিছু একটার সাথে ধাক্কা লেগে সে বালির মধ্যে পড়ে গেল। সুমিতকে উঠে দাঁড়িয়ে দেখল একটা সাদা কিন্তু বালির মধ্যে রয়েছে। সেটাকে কোনো নদীর পাথর ভেবে বালির চারপাশে খানিকটা খুঁড়তে চমকে উঠল সুমিত। ওই সাদা সাদা জিনিসটা কোনো নদীর পাথর নয়, বরং একটা মানুষের খুলি। সুমিত সকলকে চেঁচিয়ে ডেকে বলল, তোরা সবাই শিগগির আয় এখানে, তাড়াতাড়ি, আমি একটা মানুষের খুলি পেয়েছি। সুমিতের মুখে শেষ কথাটা শুনে বাকিরা প্রায় হন্তদন্ত হয়ে ছুটে আসতেই সকলে বালির মধ্যে ঝুঁকে দেখল বালির মধ্যে সত্যি একটা মানুষের খুলি। সুমিত আবারও বলল, আমি তো এটার সাথে ধাক্কা লেগে পড়ে গেছিলাম। তারপর এটা ভালোভাবে দেখছিলাম, এটাকে ওপর থেকে দেখে পাথর ভেবেছিলাম, কিন্তু খানিকটা খুঁড়তেই এই চোখের জায়গাটা দেখতেই চমকে উঠি। গঞ্জা একবার বলল, আমার না খুব ভয় করছে। এই চল অমিত, স্যারকে ডেকে আনি। বাকিরাও গঞ্জার কথা শুনেই মাথা নাড়ল। কয়েকজন হন্তদন্ত হয়ে স্যারকে ডাকবার জন্য চলে যেতেই গঞ্জা বলল,
আমরা সকলে একটু এখান থেকে সরে দাঁড়াই। ওরা সেখান থেকে সরে আসতেই বালির মধ্যে দিয়ে একটা দমকা ঝোড়ো বাতাস কেমন ঘূর্ণির মতো এসে সেই বালির মধ্যে ঘুরতে শুরু করলো। আর সেই দৃশ্য দেখে ওরা আতঙ্কিত হয়ে দৌড়তে শুরু করলো, যেন বালির বৃষ্টি শুরু হয়েছে, চরের বালি সেই ঘূর্ণিতে বারবার উড়ে এসে পড়ছে। বেশ কিছুক্ষণ পর ঘূর্ণিটা থামতেই ওরা পেছন থেকে স্যারের আওয়াজ শুনতে পেল। কি হয়েছে? ওরা আমাকে যা বললো তা কি সত্যি? কোথায় খুলিটা? এই তো সুমিত আছে, কোথায় দেখাও। আর গুঞ্জা, এ কি তোমরা সকলে এভাবে কাঁপছই বা কেন? ঠান্ডা লাগছে নাকি তোমাদের? গঞ্জা বলল, স্যার স্যার, ওই খুলিটার সামনেই আমরা বাকিটা দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ একটা হাওয়ার সঙ্গে কেমন সেখানে বালির মধ্যে একটা ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা ঘুরতে ঘুরতে সেখান থেকে বালি উড়ে আসছিল। গঞ্জা থামতেই সুমিত বলল, হ্যাঁ স্যার, বালিগুলো বারবার উড়ে আসছিল, ওই তো ওইখানটায়। অমিত স্যার সেদিকে এগিয়ে গিয়ে দেখলেন সত্যিই একটা মানুষের মাথার খুলি রয়েছে, তবে শুধু মানুষের খুলি নয়, সাথে তার পুরো একটাই কঙ্কালসার শরীর। তিনি সকলের দিকে তাকিয়ে বলল, যাও যাও, যা কাজ করো যাও, আমি পুলিশকে খবর দিচ্ছি, ওনারাই এসে যা করবার তা করবেন। আর শোনো, যা করবে ওদিকেই, এ পাশটা কেউ আসবে না, বুঝলে? যাও যাও যাও, সকলে যাও। অমিত স্যার থামতেই ছেলে মেয়েরা নিজেদের ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আবার সকলে নদীর চরে নিজেদের কাজ শুরু করবার জন্য চলে গেল। হঠাৎ একটা লোক সকলের মধ্যে দিয়ে অমিত স্যারের সামনে এসে তাকে বলল, তার আর কোনো প্রয়োজন পড়বে না। আরে ডাক্তার বসাক যে, আপনি এখানে? আপনি তো আনন্দপুর হাসপাতালে চলে গিয়েছিলেন, আবার এত বছর পর এখানে? হ্যাঁ, তবে পাকাপাকি ভাবে নয়, শুধু আজকের জন্য এসেছি। আসলে ওই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, সিনিয়র ডাক্তারদের আমন্ত্রিত হয়েই আমি এসেছি। এখন ব্রেক টাইম চলছে, তাই হাসপাতালের বাইরে পায়চারি করতে করতে দেখলাম রাস্তার সামনে একটা বাস অনেকক্ষণ থেমেছিল। তার পাশ থেকে আপনার গলার আওয়াজ শুনি তো ছুটে এলাম। তা স্যার, আপনার বাবা কেমন আছেন? চোখ নিয়ে আর কোনো সমস্যা নেই তো? না না, সে ঠিক আছে ডাক্তারবাবু, কিন্তু আপনি পুলিশকে খবর দিতে বললেন না কেন? আপনি কি জানেন আদৌ কি হয়েছে এখানে? জানি, আসবার সময় শুনছিলাম একটা কঙ্কাল পাওয়া গেছে। আরে ছাড়ুন তো মশাই ওসব কথা, এই চত্বরে যে কত কিছুই হয়। মানে? দেখুন, একে শীতের দিন, তারপর নদীতে জল নেই, ওই সোজাসুটির খানিকটা দূরেই তো জঙ্গল, শ্মশান এসব আছে। সেখান থেকে বোধহয় কোনো বডি শেয়াল কুকুরে টেনে নিয়ে আসে, তারপর দিনের আলো ফুটে যাওয়ার পরে লোকজন দেখলে এভাবেই ফেলে রাখে। তা না হলে হয়তো অসময়ে নদীর জল বেড়ে বন্যা হলে তখন কেউ ভেসে এসেছে। এসব নিয়ে আবার থানা পুলিশ করে নাকি? তা আপনারা কখন বের হবেন? আমরা আজ ফিরবো না, স্কুলের ছেলে মেয়েদের এই চরে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে এসেছি, একেবারে কাল ফিরবো। আজকে রাতটুকু শুধু কোথাও কোনো জায়গা দেখে একটু কোনো মতে কাটিয়ে নিতে পারলেই। সে কি, এখনো থাকার জায়গায় ঠিক করেননি? ওই দেখুন, এখন থেকেই দিনের আলো আবছা হয়ে আসছে, দেখছেন না? দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে ডাক্তার বসাক কাউকে একটা ফোন করে বেশ কিছুক্ষণ পর তাকে বলল, আপনি ছাত্রছাত্রীদের নিয়ে এই বিজনগঞ্জের হাসপাতালের কোয়ার্টারে আজকের রাতটা থেকে যান। আমি কথা বলে নিয়েছি, তবে শুধু দুটো ঘর, একটু অসুবিধা হতে পারে। না না, আপনি এত বড় উপকার করলেন কেন? কোনো অসুবিধা হবে না, কিন্তু এই কঙ্কালটা ঠিক কি করব? আরে ছাড়ুন তো সব, চলুন, আর বেশিক্ষণ থাকবেন না। আচ্ছা, আমি এখন হাসপাতালের দিকে যাচ্ছি, ওদিকে বোধহয় আবার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ডাক্তার বসাক চলে গেল। অমিত স্যারও খানিকটা এগিয়ে গেলেন বাচ্চাদের কতদূর কাজ এগোলো সেটা দেখবার জন্য। ঠিক এমন সময় হঠাৎ সেই নরকঙ্কালটার একটা হাত
কেমন যেন নড়ে ওঠে। সামনের বালির খানিকটা ওপরে উঠে এলো। অমিত স্যার ছাত্রছাত্রীদের সকলকে এক জায়গায় ডাকলেন আর তারপর সবাইকে চেঁচিয়ে বললেন, তোমরা সকলে তোমাদের আর্টগুলো আর বাকি যা যা তথ্য পেয়েছো সব খাতায় নোট করে রেখেছো তো? সকলে ঘাড় নাড়ল। তারপর অমিত স্যার আবার সকলকে বললেন, বেশ, শোনো, এখন খাতাটা তোমরা সকলে আমাকে সাইন করাবে। আর স্কুলে গিয়ে পরশুদিন ক্লাসে কিন্তু মিত্রা ম্যামের থেকেও সাইন করাবে। তোমরা তো জানো আজকে ম্যাডামের আসার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হওয়ার কারণে আসেননি। সকলে কিন্তু অবশ্যই সাইন করিয়ে নেবে। আর আজ রাতে আমরা সকলে এখানকার যে হাসপাতাল আছে সেখানকার কোয়ার্টারেই থাকবো। কথাগুলো বলেছিলেন ঠিক এমন সময় সুমিত কেমন আর চোখে স্যার পেছনে কিছু একটা যেন বারবার দেখছিল। সেটা অমিত স্যার লক্ষ্য করতেই তিনি সুমিতকে বলল, এই সুমিত, ওদিকে কি দেখছো বারবার? সুমিত থমকে থমকে বলল, স্যার, ওই কঙ্কালটার কি করবেন? আপনি তো বলেন পুলিশকে জানিয়েছেন, তাহলে? অমিত স্যার চেঁচিয়ে সুমিতকে বলল, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার কাজটা ঠিকঠাক করো তাহলেই হবে। কই দেখাও তো, তোমার খাতাটা আমায় দেখাও দেখি। সুমিত ওর খাতাটা এগোতেই অমিত স্যার চেঁচিয়ে বলল, এগুলো আঁকা সুমিত, কি পরীক্ষা দেবে তুমি? আর তো বেশি দিন বাকিও নেই। এখন বাঁকা হচ্ছে ছবিগুলো আর হাতের লেখাগুলো। আর কতবার তোমাকে বলবো একটু ঠিক করে লেখো। যাও, এগুলো এক্ষুনি ঠিক করো সুমিত, নাহলে কিন্তু আমি তোমার প্রজেক্টের নাম্বার কেটে নেবো। হ্যাঁ, আগের ক্লাসের মতো ভেবো না যে উতরে যাবে। এগুলো ঠিক করো, সাথে যেগুলো বাকি রেখেছো সেগুলো লাঞ্চের পর চট জলদি করে একেবারে সেরে নিয়ে আমাকে সাইন করাবে, বুঝলে? তারপর তিনি না দেখা বাকি খাতাগুলো আবার ফিরিয়ে দিয়ে বলল, আচ্ছা, বাকি খাতা আমি পরে দেখছি, তোমরা সকলে লাঞ্চ করে নাও। সুমিতের পেছন থেকে অর্কদীপ বলল, কিরে, খেলি তো স্যারের কাছে ধাওয়া? গোসা করে চলেও গেলি। বললাম আমার থেকে আঁকিয়ে নে। গঞ্জা ওদের দিকে এসে বলল, এই সুমিত, তুই খেতে যাবি না? তাড়াতাড়ি চল, স্যার কিন্তু আবার বকবে। অর্ক, ওকে নিয়ে আয় তো। চল, আসার পর আমি তোকে না হয় ছবিগুলো এঁকে দেবো। আমার হয়ে গেছে আঁকা। সুমিত একবার পেছন ঘুরে তাকালো, তারপর সকলের সঙ্গে বাজারের মধ্যে খেতে চলে গেল। বাজারের কাছাকাছি বিজনগঞ্জের হাসপাতালটা, আর ডাক্তার বসাককে দেখে অনেকে প্রায় চমকে গিয়েছে। সেই তো 5 বছর আগে একদিন রাতে হাসপাতাল থেকে তিনি আচমকায় গায়েব হয়ে যান। সেদিন রোগীর ভিড় ছিল বটে, কিন্তু পরে হঠাৎ শোনা গেল চোখের ডাক্তারবাবু নাকি বদলি হয়েছেন সেই সময়ে নতুন হাসপাতাল আনন্দপুরে। তার বদলে নতুন চোখের ডাক্তারবাবু এলেন। সে সময় অবশ্য ডাক্তারবাবুর ওই অস্বাভাবিকভাবে বদলি হওয়াকে কেন্দ্র করে আরেকটা গুজবও শোনা যায় যে ডাক্তারবাবু নাকি লুকিয়ে গরিব মানুষদের চোখ অপারেশনের নামে চোখ পাচার করে দিতেন। তবে সেই সপক্ষে কোনো প্রমাণ ছিল না। 2-1 রোগীর পরিবার এমন থানায় অভিযোগ করলেও প্রমাণ না থাকায় সে অভিযোগ খাটেনি। তবে থানায় এই নিয়ে তাকে বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তিনি বলতেন, ওনার চোখে ইনফেকশন ছিল, 2টো চোখ বাদ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এই সব খবরগুলো লোকেদের মুখে মুখে শোনা যেত তখন থেকেই। আজ এত বছর পরে তাকে বিজনগঞ্জে দেখে অনেকেই ভেবেছিল তিনি আবারও হয়তো ফিরে এসেছেন হাসপাতালে, কিন্তু তারপরে সকলেই জানতে পারল উনি শুধুমাত্র আজ হাসপাতালে অনুষ্ঠানের জন্য এসেছেন। প্রায় হাসপাতালের অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধে হয়ে এলো। অমিত স্যার ও সকলকে নিয়ে হাসপাতালের কোয়ার্টারের সামনে আসতেই হাসপাতালের ওয়ার্ড বয় তাদের কোয়ার্টারের দরজা খুলে দিল। হাসপাতালে থেকে ডাক্তার বসাককে বের হতে দেখে অমিত স্যার তাকে আরও একবার ধন্যবাদ জানান। আরে এতে ধন্যবাদের কি আছে, আমি চলি তাহলে। অনুষ্ঠান শেষ হলে এখন খানিকটা বিশ্রাম নিই, তারপর আবার একটা ওটি আছে, আবার হয়তো কোথাও দেখা হয়ে যাবে অমিত স্যার আপনার সাথে। হাসপাতালের সামনের দিক থেকে বের হতেই যাচ্ছিল ডাক্তার বসাক,
এবার ঘুরে এসে সোজাসুজি এসে একটা রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতে যেতে বললেন, গাড়িটা পেছন দিকেই রেখেছি, একেবারে মন নেই, এই পেছনের রাস্তা দিয়েই তো এসেছি। অমিত স্যার তাঁর কথা শুনে বলল, আচ্ছা আজকে চললাম তাহলে। ডাক্তার বসাক হাসপাতালের পেছনের রাস্তা দিয়ে গাড়িটা ঘোরাতেই যাচ্ছিল, এমন সময় চাদর মুড়ি দিয়ে কেউ একজন তাকে বলল, ওই চরে আপনাকে একজন ডাকছে। হঠাৎ গলার আওয়াজটা শুনে লোকটার সামনে এগিয়ে আসে ডাক্তার বসাক। সে বলল, কে ডাকছে? আর তুমি বা কে? আমাকে তো শুধু আপনাকে এখানে নিয়ে যাওয়ার জন্য ডাকতে বললেন, কি সব বলছিল। ও ওনার নাকি এক জোড়া চোখ দরকারের মধ্যেই। চোখ দরকার কথাটা শুনে একবার চারিদিকে তাকিয়ে লোকটাকে ডাক্তার বসাক বলল, ঠিক আছে যাচ্ছি, কিন্তু ওই ব্যাপারে এখানে আর কিছু বলো না। আঙুলের ইশারায় লোকটা এবার বলল, হয়তো ওইদিকে চর। চলুন তাহলে, আমি আপনাকে খানিকটা এগিয়ে দিচ্ছি চরের ওখানে। হয়তো খুব অন্ধকার, আপনি সামনে এগোন, আমি পেছনে পেছনে আসছি। হ্যাঁ অন্ধকার বটে, তবে এই রাস্তা আমার খুব ভালো করেছে না। ডাক্তার বসাক বেশ অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে পেছন থেকে টর্চের আলোটা দেখতে না পেয়ে একবার পেছনে তাকাতেই দেখল লোকটা তার পেছনে নেই। সে একবার বিরক্ত গলায় বলল, আচ্ছা বেয়াদব লোক তো, নিজেই বললো এখানে নাকি দেখা করবে, আর সেও তো বললো আমার পেছন পেছন নাকি আসছে। এমন কর্পূরের মতো কোথায় বাবু গেল? চরের মধ্যে যেন রাতের সব অন্ধকার একত্রে ছেয়ে আসে। তারপর কুয়াশায় ঘিরে রয়েছে চারিদিকটা। পকেট থেকে ডাক্তার বসাক তার মোবাইলের টর্চটা জ্বালাতেই জোরালো একটা দমকা বাতাস এসে লাগলো তার গায়ে। দূরের কোথাও যেন শেয়াল ডাকছে। ডাক্তার বসাক চরের মধ্যে খানিকটা এগিয়ে একবার চিৎকার করে বলল, কেউ আছেন? কেউ আছেন এখানে? অন্ধকারে কয়েকবার একভাবে ডাকার পরে আলোটা বারবার সামনে ফেলছিলেন ডাক্তার বসাক। কোথাও কেউ নেই, শুধু চরে সাদা ধবধবে বালি। ডাক্তার বসাক এবারে গজগজ করে উঠে বলল, লোকটা নির্ঘাত আমাকে মিথ্যে কথা বলেছে, এখানে তো কেউ নেই, বেকার আমায় দেরি করালো, নেহাত চোখ দরকার বলে। এই বলে পেছন ঘুরতেই হঠাৎ সেই চাদর মুড়ি দেওয়া লোকটা বলল, আপনি চলে যাচ্ছেন কেন? ওই তো উনি, আর একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন, আসুন আসুন। কোথায়? আমি তো ডাকলাম, কেউ তো নেই। আর তুমি বা কোথায় গেছিলে হঠাৎ করে? অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ ডাক্তার বসাককে পেছন থেকে লোকটা বলল, আলোটা নেভান। আলোটা নেভাবো মানে? দেখছেন না কি অন্ধকার, কি করে যাব আলো না জ্বালালে? এই তো এসে গেছে। আসলে লোকটা আলো একেবারে সহ্য করতে পারে না, বয়স্ক লোক, তেঁতিয়ে ওঠে। আচ্ছা আচ্ছা করছি, কিন্তু তোমার সেই বয়স্ক লোকের তো টিকিও দেখছি না, সে কোথায়? হয়তো মোষটাকে খুঁজে আনতে গেছে। মানেটা কি? মাথায় কি সমস্যা আছে নাকি তোমার? এই বলছো যে চোখে দেখতে পায় না, আবার বলছো মোষ খুঁজতে গেছে। আমি ডাক্তার বসাক, কত ব্যস্ত তুমি জানো? আমাকে আবার আনন্দপুরে ফিরে রাতে একটা ওটি করতে হবে। আসলে ওনার একটা মোষ হারিয়ে গেছে, হঠাৎ খুঁজতে গেছে বোধহয়। হঠাৎ দূর থেকে একটা গলার আওয়াজ শুনতে পেল ডাক্তার বসাক। কেউ একজন এগিয়ে আসছে কিছু একটা নিয়ে সামনের দিকে। হয়তো চলে এসেছে, দেখুন, মোষটাকে বোধহয় পেয়ে গিয়েছে। হঠাৎ পেছন ঘুরে কথাটা বলে আড়ালভাবে ঠোঁটে একটা বাঁকা হাসি একবার ডাক্তার বসাকের দিকে কেমন যেন হিংস্রভাবে তাকিয়ে সেই লোকটা কেমন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। দূরের থেকে লোকটার একটা শব্দই ঘন ঘন শোনা যাচ্ছে, শুধু শুধু সেই শব্দ নয়, সাথে মোষেরও ডাক। ও লোকটা এসে ডাক্তার বসাকের কাছাকাছি এসে দাঁড়াতেই ডাক্তার বসাক বলল, আপনি আমায় ডেকেছেন এখানে? লোকটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, হ্যাঁ ডাক্তারবাবু, আমি ডেকেছি আপনাকে। আপনি বোধহয় অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়ে আছেন, তাই না? আসলে আমার মোষটাও না। থাক থাক, কাজের কথা বলুন। চোখ লাগবে তো আপনার? হ্যাঁ লাগবে তো। আপনার গলার আওয়াজটা এমন অদ্ভুত লাগছে কেন? আগে কোন কাক ধরে উঠি, তারপর আবার মোষ দুটোর জন্য খড় কেটে ওদেরকে মাঠে ঘাস খাবার জন্য দেশি এখানে।
আরে মোষ নিয়ে পড়ে থাকতে থাকতেই তো আমার প্রতিদিন স্নান করতে করতে প্রায় সন্ধে হয়ে যায়। আগে ওই সর্দি কাশি লেগেছে। হঠাৎ হঠাৎ অন্ধকারে তাদের মাথার ওপর দিয়ে একটা কালো পেঁচা উড়ে এসে চরের পাশের ঝোপের একটা গাছের ডালে এসে বসল। তারপর সে কয়েকবার ডেকে উঠে আবার কোথায় জানি উড়ে চলে গেল। হঠাৎ ডাক্তার বসাককে মোবাইলটা একটা ফোন আসতেই সেটার আলোয় ফোনে কথা বলতে বলতে তিনি দেখলেন তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা আর সেখানে নেই। ফোনটা কেটে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তিনি বললেন, আমাকে তো ও বললো আপনি ডেকেছেন। এ কি, লোকটা কোথায় গেল? এক্ষুনি তো আমার পিছনেই দাঁড়িয়েছিল। ও বোধহয় বাড়ি চলে গেছে ডাক্তারবাবু। কি অদ্ভুত লোক, কখন যে কোথায় যায়, কখন কোথা থেকে আসে। তা বলুন, আপনার এই চোখের সমস্যা কি জন্মগত, নাকি বয়স বাড়লে তখন সমস্যা শুরু হয় আপনার? না 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 না, আমি জন্মের সময় দেখতে পেতাম, কিন্তু এই বুড়োকালে আর পাই না। বাপ মা মরবার পর যখন পিসিটাও বন্যায় ভেসে গেল, তারপর আর বিয়ে করবার কথা ভাবিনি। বাজার থেকে দুটো মোষের বাচ্চা কিনে পুষছি, বয়সও বাড়লো, ওগুলোও বড় হলো, কিন্তু চোখ দুটোয় হঠাৎ যে কি হলো, কেমন সবটা ঝাপসা হতে হতে সব অন্ধকার হয়ে গেল। দিনে এখন যাও দেখতে পাই, রাতে একেবারেই পাই না। শুনলাম আজ আপনি হাসপাতালে এসেছেন, তাই ভাবলাম একবার আপনার সাথে কথা বলেই যাই। আপনি আমাকে অপারেশন করে ঠিক করতে পারেন ডাক্তারবাবু? বুঝলাম, কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে। এই তো তোমার চোখটা একবার দেখে নি। চাদরে ঢাকা আড়ালে ঠোঁটে একটা বাঁকা হাসি যেন খেলে গেল লোকটার। ডাক্তার বসাক তার মোবাইলের আলোটা জ্বালিয়ে লোকটার চোখের দিকে তাকাতেই কেমন যেন অসাড়ভাবে দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা কাঁপা হাতে জিজ্ঞাসা করে বলল, তোমার চোখ দুটো নেই কেন? ও তো আপনি তুলে নিয়েছেন ডাক্তারবাবু, আজ থেকে ঠিক 5 বছর আগে। তারপর বহু জনের চোখ চুরি করেছি, কিন্তু ঠিক আমার চোখের মতো পাইনি। ভুলে গেছে। হঠাৎ লোকটা তার গায়ে জড়ানো চাদরের ভেতরের ফতুয়ার পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে সামনে ধরল। ডাক্তার বসাকের সামনে। ডাক্তার বসাক দেখলেন সেগুলো কতগুলো মানুষের চোখ। তিনি কাঁপা কাঁপা গলায় আবার লোকটাকে জিজ্ঞাসা করলেন, আগে তুলেছি মানে? এই এই তুমি কে? কে তুমি? আজ থেকে 5 বছর আগে আপনি আমার চোখ অপারেশন করবেন বলেছিলেন, মনে পড়ে? ডাক্তার বসাক যেন স্থির চোখে আবার ফিরে যায় সেই 5 বছর আগের ওই রকমই ওই শীতের রাতে। সেদিন বিজনগঞ্জের হাসপাতালে অমল দাস নামে এক লোকের চোখের অপারেশন করেছিল ডাক্তার বসাক। হাসপাতালের চোখের ডাক্তার আড়ালে তিনি প্রায় মানুষের চোখ তুলে সেই চোখ পাচার করে দিতেন অন্যজনকে টাকার বিনিময়ে। সেই রকম সেদিন খানিকটা ঘটেছিল এরকম বিজনগঞ্জের প্রবীণ বাসিন্দা অমল দাসের সাথে। লোকটার পাড়া প্রতিবেশীরা কোথায় অবশেষে জমি বন্ধক দিয়ে কিছু টাকা জমিয়ে তার চোখ অপারেশন করছিল, আর বাকি টাকা সে কিছুদিন পরে দেবে বলে জানিয়েছিল। তবে যেদিন তার অপারেশনের ডেট ছিল সেদিনই তার দুটো মোষ হারিয়ে গিয়েছিল নদীর চরে। সেদিন ব্যারেজ থেকে কিছু না জানিয়ে জল ছেড়েছিল, তাতে সেবার শীতেও জল না থাকায় নদী যেন মুহূর্তে বেগমবাই হয়ে যায়। অমল বারবার হাসপাতালের বেডে শুয়ে বলছিল, ডাক্তারবাবু, আমার মোষ দুটো হারিয়ে গেছে, অপারেশন অন্যদিন করবেন। আমাকে যে ওদের খুঁজতে যেতেই হবে, ওরা ছাড়া আমার আর কে আছে? আর কেউ নেই। অমলের চোখ দুটো একটা শহরের দম্পতির ছেলেকে দেবে বলে ডাক্তার বসাক ঠিক করেছিল। তিনি ভেবেছিলেন যে লোকটা তো দিনে দেখতে পেত না, তাহলে বাচ্চাটাও হয়তো পারবে।
প্রায় লাখখানেক টাকার বিনিময়ে, কিন্তু চোখ দুটো একেবারে নষ্ট হওয়া সেগুলো তিনি বিজনগঞ্জের আস্থা কুঁড়েতে ফেলে আসেন। কিন্তু অমলের জ্ঞান ফিরলে সে এখনো কেন চোখে দেখতে পাচ্ছে না এই কথা জিজ্ঞেস করবে ভেবে তিনি হাসপাতালের দুজন ওয়ার্ড বয়কে দিয়ে অমলকে অজ্ঞান অবস্থায় হাসপাতালের পেছন রাস্তা দিয়ে তাকে ভরা তিস্তার জলে ফেলে দিতে বাধ্য হয়। পরের দিন নদীর জল খানিকটা কমে এলে অমলের মৃতদেহটা একটা ঝোপের মধ্যে পড়ে থাকে। খুব অদ্ভুতভাবে তার হারিয়ে যাওয়া দুটো মোষকেও মৃত অবস্থায় পাওয়া যায় খানিকটা দূরের নদীর চরের মধ্যেই। আর খুবই অদ্ভুতভাবে মোষ দুটোর গলার দড়ি ধরা ছিল অমলের হাতে। পরে সবটাই আনন্দপুরে এসে মোবাইলে শুনেছিল সেই ওয়ার্ড বয়ের থেকে ডাক্তার বসাক। সেদিন রাতেই ডাক্তার বসাক হাসপাতাল থেকে বদলি হবার আবেদন চেয়ে চিঠি লেখেন অথরিটিকে। 2 মাস পর সে বদলি হয়। কিন্তু হাসপাতালের ভেতরে সকলের মধ্যে গম গম করতে থাকে এই নির্দয় ঘটনা। থানা পুলিশ হয়নি, একটা গরিব লোক, তার জন্য আবার কে মামলা করবে? গরিব লোক না হয় ওই নষ্ট চোখেই থাকতাম। আমার চোখ দুটো কেড়ে নিলেন স্যার, একেবারে আমাকে মেরে ফেললেন না কেন নদীতে ফেলে? এটা হতে পারে না, মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। তুমি তো বেঁচে নেই অমল, অমল তুমি মরে গেছো। এটা হতে পারে না, হতে পারে না এটা। মরে গেছি কিন্তু দৃষ্টিশক্তি তো ফিরে পাইনি। সবকিছু দেখার জন্য যে আমি এখনো অপেক্ষা করে আছি, তবে আর বেশি অপেক্ষা না। আজকেই আমি আমার চোখ ফিরে পাবো। আবার আমি সব দেখতে পাবো আবার। মানে মানে তুমি কি চাইছো? কি চাইছো তুমি আমার কাছ থেকে? কি চাইছো? তার এই প্রশ্নের আর কোনো উত্তর না পেয়ে ডাক্তার বসাক বালির মধ্যে দিয়ে দৌড়তে যাচ্ছিলেন। ঠিক এমন সময় তার চারিদিক থেকে ঘিরে ধরল কতগুলো সম্মিলিত কালো ছায়া। আকাশের মধ্যে থাকা চাঁদটা এতক্ষণ বোধহয় মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। সেটা দৃশ্যমান হতেই অমল দেখল সেই বিভৎস কালচে ছায়া মূর্তিগুলো তার দিকে তাকিয়ে কেমন ফ্যাক ফ্যাক করে হাসছে। তারপর তারা সম্মিলিতভাবে ফ্যাসফ্যাসে গলায় বলল, তোর জন্য আমাদেরও মেরেছে, শুধুমাত্র তোর জন্য। এবার তুইও মরবি ডাক্তার, তুইও মরবি। হঠাৎ অমলের হাতের মোষ দুটো কেমন জোরে জোরে ডাকতে শুরু করলো। আজ তুমি মরবে ডাক্তার, যেভাবে আমাকে মেরেছিলে তুমি ঠিক 5 বছর আগে। তারপর আমাকে ভরা তিস্তা নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। ঠিক সেভাবে কোথাও আজ আর পালাতে পারবে না তুমি। তুমি তো নিজেই আমাকে ধরা দিলে। কবে থেকে আমি তোমার অপেক্ষা করছি এখানে। এই বলে ধীরে ধীরে অমল তার হাতের মধ্যে থেকে চোখগুলো ফেলে দিল ডাক্তার বসাকের বুকের মধ্যে। ডাক্তার বসাক 2 হাত জড়ো করে আর্তনাদের সুরে বলল, দেখো আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। অমল আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না আমায়। আমি কানা হয়ে গেলে দেখো, আমি তো ডাক্তার, আমি তো মানুষের দৃষ্টিশক্তি তাকে ফিরিয়ে দিই। তুমি এমন করো না আমার সাথে। আমি তো অস্বীকার করছি না, বলো আমি অন্যায় করেছি। আমি অন্যায় করেছি তাহলে। এইবার অমল ফ্যাসফ্যাসে গলায় হেসে উঠে আবারও বলল, না তুই ডাক্তার না, তুই কসাই। তুই যাতে আমার মতো আর কাউকে মারতে না পারে, আমি সেই জন্য ব্যবস্থা আজকেই করব। দেখ ডাক্তার, আমার উপরানো সব চোখগুলো কেমন তোর শরীরের রক্তের স্বাদ পাবার জন্য লাফাচ্ছে। দেখ। ডাক্তার বসাকের শরীরের ওপর ফেলে দেওয়া সব চোখগুলো কেমন জোঁকের মতন তার শরীরের মধ্যে কেমন যেন এঁটে গিয়েছিল, রক্ত শুষে নিচ্ছিল। বারবার যন্ত্রণায় ছটফট করতে করতে ডাক্তার বসাক বারবার আর্তচিৎকার করছিল। কিন্তু শীতের রাতের গম্ভীরা হিমনিশি ভেদ করে সেই চিৎকার বোধহয় শোনা গেল না বেশি দূর।
ধীরে ধীরে অমল এগিয়ে এসে উবু হয়ে বসলো ডাক্তার বসাকের বুকে। তারপর চরম আক্রোশে খুবলে তুলে নিল তার চোখ দুটোর সাথে খানিকটা মাংস। শেষ একবার যন্ত্রণায় চোখবিহীন সেই চোখ ওপরানো জায়গাটা বারবার হাত দিয়ে ধরে বারবার কাটা মাছের ছটফট করতে করতে একবার ক্ষীণস্বরে বলল, আমার চোখ দুটো কোথায় গেল? কোথায় গেল? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চোখগুলো কোথায় গেল? হাসতে হাসতে এবার অমল প্রচণ্ড জোরে তার একটা হাত ঢুকিয়ে দিল ডাক্তার বসাকের গলায়। মুখের ভেতর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে খানিকটা পড়ল অমলের মুখে। অমল সেটা জিভ দিয়ে চেটে নিয়ে সেই উপরনো দুটো চোখ তার চোখবিহীন কোঠরে ঢুকিয়ে একবার উল্লাসের হাসি হেসে বলল, এই তো আমার নতুন চোখ। এবার এবার আমি সব দেখতে পাবো, সব দেখতে পাবো আবার। হাসতে হাসতে হঠাৎ তার চোখের কোঠর থেকে একটা চোখ খুলে পড়ল। আবার সেটা তুলে নিয়ে আবার সেখানে বসিয়ে আবার পেছনে দাঁড়ানো মানুষটাকে নিয়ে হেঁটে হেঁটে বলতে বলতে অন্ধকারে অমল হাঁটতে হাঁটতে কোথায় একটা মিলিয়ে গেল। তার পিছন পিছন কতগুলো কালচে অবয়ব মিলে গেল। প্রায় সকালে বিজনগঞ্জের বাজারের সকলের জন্য জলখাবার নিতে আসবার সময় অমিতের কানে আসে খবরটা যে চরের মধ্যে ডাক্তার বসাককে মৃত অবস্থায় পড়ে আছে। তিনি সেই খবরটা শুনে সেখানে দৌড়ে ছুটে গিয়ে দেখলেন সত্যিই ডাক্তার বসাক মৃত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু খুব অদ্ভুতভাবে তাঁর গলার মধ্যে গভীর ক্ষতের দাগ, তার চোখ দুটো উপড়ানো, যেন কেউ প্রবল আক্রোশে তাঁর চোখ দুটো উপড়ে নিয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারাও চলে আসবে বোধহয় এক্ষুনি। ভিড় থেকে খানিকটা দূরে সরে এসে বিড় করে একবার অমিত বলল, ডাক্তার বর্ষাককে এত নিষ্ঠুরভাবে মারল কে? ওনার মতো এত ভালো মানুষের আবার শত্রু হয় নাকি? তার পাশ থেকে চা দোকানি তার কথা শুনে বলল, ভালো মানুষ না চাই, প্রতিশোধ নিয়েছে অমূল্যা, প্রতিশোধ। মানে? আপনি তো সেটা না শুনেই চলে এসেছিল সেদিন। সবটা শোনার পর সবকিছু অমিতে যেন নিজের কানকে ঠিক বিশ্বাস করতে পারল না। ডাক্তার বসাক একসময় এই হাসপাতালে চোখ পাচারের সঙ্গে কিনা যুক্ত ছিলেন, আর সেই চোখহীন দেহগুলোকে তিনি অজ্ঞান করে ফেলে দিতেন নদীর মধ্যে। আর ওনার ট্রান্সফার এই বারবার চোখ পাচারের ধরা পড়ার জন্যই ছিল। এই লোকটাই একসময় কিনা তার বাবার চোখের অপারেশন করেছিলেন তিনি। শেষমেশ যেন লোকটাকে খুব ঘৃণা করতে ইচ্ছে হয় অমিতের, কিন্তু শেষের সেই অমল দাসের প্রতিশোধের বাকি সব কিছুই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল তার। বেলা বাড়লে অমিত স্যার ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে ফিরে গেলেন। প্রায় কয়েকদিন পর অন্ধকারে নদীর চর দিয়ে কয়েকজন বিয়ে বাড়ি থেকে নদীর চর দিয়ে বড় রাস্তা ধরবার জন্য হাই তুলতে তুলতে হঠাৎ তাদের সামনে থেকে কেউ একজন বলল, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান, আমাকে সাহায্য করুন। লোকগুলোর মধ্যে একজন বলল। কে? লোকটা আড়ালে একটা বাঁকা হাসি হেসে বলল, আমি ডাক্তার বসাক। আপনার চোখ দুটো আমাকে দেবেন? আমি চোখে দেখতে পাই না, কিন্তু রাতে একেবারেই আমি রাত কানা। দেবেন? দিন না আপনার চোখ দুটো আমাকে, দিন না।